গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো রোববার আর এখন সকাল 6:15 বাজে। আমরা তো এখন ভেলোরে আছি। তো আজকে তিরুপতি মন্দিরে যাব, তিরুপতি দর্শন করব আজকে, আর সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। 5টার সময় ঘুম থেকে উঠে সবাই মিলে রেডি হলাম, এখন গাড়ি আসলেই বেরিয়ে যাব সবাই। তো আজকে ব্লগটা তিরুপতি মন্দিরের ওখানেই হবে। আমি ব্লগটা এখন শুরু করলাম। স্নান করা কমপ্লিট, মেকআপ সাজগোজ সমস্ত কিছু কমপ্লিট। এবার দুগ্গা দুগ্গা করে বেরোবো। আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল তিরুপতি মন্দিরে যাব। আমি, কৃপা, অর্জুন, আমরা তিনজন কখনো তিরুপতি মন্দিরে আসিনি। বাকিরা সবাই এসেছিল। আমার ভাগ্নিও আসেনি। আমার ভাগ্নি তো ফার্স্ট টাইম এখানে আসলো। ওরা তো আর সেরকম একটা কোথাও যায় না। তো আমার ভাগ্নি বলছিল আমার শরীর খারাপ, যেতে পারবো না। তো বললাম তুমি এত কাছে এসে তিরুপতি দর্শন না করে চলে যাবে? তো এখন বললো যাবে। যাই হোক, চলো বাইরে গিয়ে তারপরে ব্লগটা শুরু করছি। 7টা সাড়ে 7টা নাগাদ আমরা রওনা দিলাম। গাড়িটা একটু দেরি করেই এসেছিলো, যখন আসার কথা ছিল গাড়িটা ঠিক সময়ে আসেনি, একটু দেরি করেই এসছে। আর তিরুপতি মন্দিরে তো আমি কখনো যাইনি। আমি, কৃপা, অর্জুন, তারপর আমার ভাগ্নি, আমরা কেউ তিরুপতি মন্দিরে যাইনি। কিন্তু আমার মেজো ভাসুররা গিয়েছিল, তারপর আমার বর গিয়েছিল। ওরা চেন্নাইতে এর আগে যখন ডাক্তার দেখাতে এসেছিলো তখন ওরা এই তিরুপতি মন্দিরে এসেছিল। আমারও অনেক দিনের ইচ্ছে ছিল তিরুপতি মন্দিরে যাব। ইচ্ছে থাকলেই তো আর সবসময় সব কিছু পূরণ হয় না। ইচ্ছে পূরণ করার জন্য সময়, সুযোগ আর ভাগ্যেরও দরকার হয়। যাই হোক, মনে খুব আনন্দ নিয়ে বেরিয়েছিলাম তিরুপতি দর্শন করব। আর এখানের ওয়েদারটা বেশ ভালো। আমরা যে ভেলোরে রয়েছি সেখানে গরম লাগে ঠিকই, তবে কলকাতার মতো এতটা গরম ভেলোরে নেই। কলকাতার গরমটা যেরকম বিরক্তিকর গরম, ওখানে গরমটা সেরকম ধরনের না। আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে উঠে যাচ্ছি। আর রাস্তা তো খুবই ভালো রাস্তা, আর চারদিকের ভিউটাও বেশ ভালো। ছোট ছোট টিলার মতো অনেক পাহাড় দেখা যাচ্ছে। আর এখান থেকে তো উটিটাও কাছে। আমার মনে হচ্ছিল উটির পাহাড় বোধহয় আর একটু গেলেই আমরা দেখতে পাবো। চারদিকটা ছোট ছোট পাহাড়ে ভর্তি। ওই জন্য আমি মজা করে বলছিলাম যে এখান থেকে তো উটি কাছে, হয়তো বা এই পাহাড়গুলো উটিরই পাহাড় হতে পারে। 1.5-2 ঘন্টা গাড়িটা চলার পরে তিরুপতি মন্দিরের গেটের সামনে এসে দাঁড়ালো। আমি তো এর আগে কখনো আসিনি। আমি তো ভেবেছিলাম আমরা তিরুপতি মন্দিরেই বোধহয় চলে এসেছি। পরে শুনলাম যে না, এখানে তিরুপতি মন্দিরের একটা গেট রয়েছে, আর এখানে লাগেজপত্র মানে সাথে যার কি ব্যাগ থাকে সেই ব্যাগগুলো চেক করা হয়। সব কিছু চেকিং হয়ে যাওয়ার পরে গাড়ি পাহাড়ের উপরে উঠে যায়। ওই পাহাড়ের উপরেই তো মন্দিরটা। তো এখানে দাঁড়িয়েই সবাই দেখলাম অনেক ফটো তুললো। আমরাও ওই তিরুপতি মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে অনেক ফটো তুললাম। মন্দিরের ভেতরে তো সেইভাবে আর ভিডিও বা ফটো তুলতে দেয় না, ওই জন্য ওরা সবাই বললো যে এখানে দাঁড়িয়েই ফটো তুলি। আর এখানে আসার পর একটু একটু ঠান্ডা লাগছিল। মনে হচ্ছিল একটা হালকা চাদর যদি গায়ে জড়াতে পারতাম ভালো হতো। তা আমাদের ব্যাগ চেকিং করা হয়ে গেছে। এবার আমরা পাহাড়ের উপরে উঠে যাচ্ছি। আর পাহাড়ে তো ঘুরতে ভালোই লাগে। চারদিকে শান্ত, স্নিগ্ধ, দূষণমুক্ত পরিবেশ। এই যে পাহাড়ি রাস্তা শুরু হলো। আর এই রাস্তা দিয়ে গাড়ি যখন যাচ্ছিল সেরকম একটা ভয়ও লাগেনি, কারণ এগুলো ছোট ছোট টিলার মতো পাহাড়, তো ওই জন্য ভয় লাগে না। আর চারদিকে যত গাছ দেখতে পাচ্ছ এগুলো সব কারিপাতা গাছ। চারদিকটা কারিপাতার গন্ধে ভরে গেছে। কারিপাতা গাছ এত বড় হয়, এত মোটা হয় আমার জানা ছিল না। আর দক্ষিণ ভারত তো কারিপাতার জন্য বিখ্যাত। এমন কোনো রান্না নেই যেটার মধ্যে কারিপাতা না থাকে। আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে। ভালো একটা দোকান দেখে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নেব। না না, ওটা না না, ওটা মাইশোর না। মাইশোর সিল্কগুলো একটু মনে হয় ভারী টাইপের হয়। বুঝতে পারি দেখি বাবা, চেয়ার নিয়ে তো। চেয়ার নিয়ে
এটা কেমন কারির মতো দেখতে, বা ওই যে কারি পাকোড়া খায় সেই কারি। ভালো লাগছে। খাও, ভালো খাইতে হলে আর একটু নেবে, খাও। উড়ে যাবে মা, লুচি উড়ে যাবে। ও মা ফুল দিয়ে বিক্রি করছে, ফুল কিনে দেবো, গাজরা। ওই যে এক হাত দেবে, এমনি দেখাবে এত বড়। এই দাঁড়া দাঁড়া, আর যদি 30 টাকা দাও না, এত অনেক বড়। ধোসা আর পুরি নেওয়া হয়েছিল। আমি ধোসা খেতে খুব বেশি একটা পছন্দ করি না, কৃপা অর্জুন ধোসা খেতে পছন্দ করে, আর এটা তো ধোসারই জায়গা, তো সেই জন্য আর কি ওই একটু টেস্ট করতাম। কিন্তু এই ধোসা খেলে না আমার মনে হয় কি যে আমি ব্রেকফাস্ট করিনি এরকম লাগে। আর কচুরি খেলে মনে হয় যে না, আমি সকালবেলা কিছু খেয়েছি, আমার পেটটা ভরা আছে। কচুরির সাথে যে ডালের তরকারিটা দেওয়া হয়েছিল ওটা বেশ ভালো লেগেছে। আর এখানে তো ধোসা ইডলি এগুলো ভীষণই ভালো বানায়, ধোসার সাথে যে বাদামের চাটনিটা থাকে ওটাও ভালো হয়। কখন যে দর্শন পাবো কিছুই জানি না। দেখি তোমাকে, দেখি কেমন লাগছে। वाह, সুন্দর हुआ ना? हाँ सुंदर हुआ, बहुत ज्यादा सुंदर हुआ। আচ্ছা, ছেলেদেরকে ত্রিশূলের মতো করে দিচ্ছে। হ্যাঁ, আমাকে কেমন লাগছে দেখিনি। হ্যাঁ, আমার কেমন লাগছে, আমার ছবি তুলে তো। আর তুলছি, বাহ ভালোই তো লাগছে। একটা ফটো তুলে রাখলে ভালো হবে, একটা ফটো তুলবো এখন। চুলগুলোর যা অবস্থা, চুলগুলো ঠিক করতে হবে, একটা ফটো তুলবো। আমরা তো মন্দিরের ভেতরের দিকে চলে এসেছি, জুতোটা আগে রাখতে হবে, তারপরে ভেতরের দিকে যাব। এর আগে কথা বলতে হবে যে মন্দিরে ঢোকার জন্য, মানে মেইন মন্দিরে ঢোকার জন্য তিরুপতিজিকে দর্শন করার জন্য কত সময় লাগবে। তিরুপতিজিকে দর্শন করার জন্য তো অনেক সময় হাতে নিয়ে আসতে হয়, কখনো একদিন সময় লাগে, কখনো 18 ঘন্টা 12 ঘন্টা, আবার কখনো দেখা যায় 2-3 দিনও সময় লাগে। এখানে তো খাঁচা সিস্টেম করা থাকে, আর এই যে দেখো বাইরে এই খাঁচাটা দেখতে পেলাম, তো এখানে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে জিজ্ঞেস করলাম তারা কদিন ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে। ওনারা বলল যে প্রায় 24 ঘন্টা হয়ে গেছে তারা এই খাঁচার মধ্যে রয়েছে। আমরা তো এতটা সময় দিতে পারবো না, কারণ আমাদের আগামীকালকে সবার ডাক্তার রয়েছে। আগামীকাল তো সোমবার দিন সবাইকে আবার ডাক্তারের কাছে যেতে হবে, রিপোর্ট করাতে হবে। আমরা তো ভেলোরে এসেছি মেনলি ডাক্তার দেখাতে, তো ভেবেছিলাম এখান থেকে আর কি সময় সুযোগ হলে তিরুপতি মন্দির দর্শন করে আসব, কিন্তু এখানে এত সময় সাপেক্ষ ব্যাপার, তো এই কারণে আমরা আর মেইন মন্দিরে গিয়ে তিরুপতিজিকে দর্শন করতে পারিনি। অনেক সময় লাগবে, আমাদেরকে বলল এখানে 24 ঘন্টা তো থাকতেই হবে, তো সেই কারণে আমরা আর কেউ ভিতরে যাইনি। ডাক্তার দেখানোর ব্যাপার না থাকলে তাহলে হয়তো দর্শন করেই ফিরতাম। এই কথা শোনার পর আমার মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ আমি অনেক আশা নিয়ে মন্দিরে এসেছিলাম। আমি ভেবেছিলাম এখানে হয়তো আমি আজকে তিরুপতিজি দর্শন করতে পারবো, আমার মনে কিন্তু সেই আশাই ছিল, কিন্তু এখানে এসে যে এরকমটা হবে সেটা আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম কোনো না কোনো একটা উপায় বের করাই যাবে। এখানে যদি ভিআইপিভাবে ঠাকুর দর্শন করা হয় তাহলে পার হেড 8,000 টাকা করে, এবং 8 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, সেটাও কিন্তু 8 ঘন্টার ব্যাপার। তো আমাদের পক্ষে পার হেড 8,000 টাকা করে দিয়ে ঠাকুর দর্শন করার মতো ক্ষমতা নেই। ঠাকুর দর্শন করতে পারবো না বলে আমার এখন আর কোনো কিছু ভালো লাগছে না।
আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই যে ভিড় দেখতে পাচ্ছ, এখানে সবাই লাড্ডু নিতে আসে। তো আমরা এখন লাড্ডুর লাইনে দাঁড়িয়ে রয়েছি। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমরা এই লাইনে দাঁড়িয়ে তারপর লাড্ডু নিয়েছিলাম। এক একটা লাড্ডু 50 টাকা করে নিল, আর একটা আধার কার্ডে 2টো লাড্ডু দেওয়া হয়। আধার কার্ড ছাড়া কিন্তু এখানে লাড্ডু দেওয়া হয় না। অন্য কোনো ব্যবস্থা আছে কি না আমি বলতে পারবো না, তবে আমরা যেভাবে নিয়েছি সেটাই তোমাদেরকে বললাম। আমরা তো 4 জন ছিলাম, তো আমাদের 4টে আধার কার্ড দিয়ে 8খানা লাড্ডু নেওয়া হয়েছে আর 400 টাকা দেওয়া হয়েছে। এক একটা লাড্ডু তো 50 টাকা করে, 400 টাকা দিয়ে লাড্ডু কেনা হয়েছিল। মেইন মন্দিরের বাইরে ছোট্ট হনুমানজির মন্দির রয়েছে, সেখানে সবাই মিলে পুজো দিলাম, নারকেল ফাটিয়ে, প্রদীপ জ্বালিয়ে। মেইন মন্দিরে তো আর ঢুকতে পারলাম না, তো মেইন মন্দিরের উদ্দেশ্যেই এখানে দাঁড়িয়ে প্রদীপ জ্বালিয়ে পুজো দিলাম। যেখানে পুজো দিলাম সেই জায়গাটাতে খুব ভিড় ছিল, লোকজন সরছিল না, কেউ সাইড দেয় না। যাদের পুজো হয়ে যায় তারপরও তারা সেখানে দাঁড়িয়ে থাকে। পুজো দেয়া হয়ে গেলে তারা যদি না সরে যায় তাহলে পিছনের লোক কী করে আসবে। এখন প্রায় 1:30-2টো বাজে। আমরা অনেকক্ষণ ধরেই এই মন্দিরে আছি, ঘোরাঘুরি করছি। আর এখানে বিভিন্ন রকমের দোকান থেকে টুকটাক জিনিসপত্রও কেনা হলো। মনটা যে কতটা খারাপ লাগছে সেটা আমি কাউকে বোঝাতে পারবো না। এত কাছে এসে আমি তিরুপতিজিকে দর্শন না করে ফিরে চলে যাচ্ছি, এটা ভাবলেই আমার বুকের ভেতরটা যেন কীরকম করছে। আমার মনে হচ্ছে আমি মনে হয় সবথেকে পাপী মানুষ, যে কিনা এত কাছে এসে ভগবানকে দর্শন না করে এখান থেকে ফিরে চলে যাচ্ছে। আমি যদি এত কাছে না আসতাম তাহলে না হয় এক কথা ছিল, কিন্তু এত কাছে এসে এইভাবে যে আমি ফিরে চলে যাব আশাহত হয়ে, এটা আমি সত্যিই ভাবিনি। চাইলেই ভগবানকে দর্শন করা যায় না। ভগবান নিজের থেকে যতক্ষণ না আমাদেরকে কাছে ডাকবে ততক্ষণ আমরা কেউ তার কাছে যেতে পারবো না। ভবিষ্যতে আবার কখনো সময় সুযোগ করে এখানে তো আমাকে একবার হলেও আসতে হবে। যেহেতু আমি এখান থেকে ফিরে চলে গেছি, সেই জন্য এই জায়গাটাতে আমাকে আসতেই হবে। ডাক্তার দেখানোর কোনো ঝামেলা সাথে নিয়ে আসবো না, শুধু তিরুপতিজিকে দর্শন করতেই এখানে আসব। নিজের মনকে এই বলেই সান্ত্বনা দিলাম, বেঁচে যদি থাকি আবার অন্য কোনো সময় এই তিরুপতির মন্দিরে আমি আসবই। আর তিরুপতি মন্দির থেকে বেরিয়ে আমরা এখন আবার আসলাম অন্য আরেকটা মন্দিরে। এই মন্দিরটা হলো হনুমানজির মন্দির। তিরুপতি মন্দিরে তো অনেকেই হেঁটে যায়, তো এই যে হনুমানজির মন্দির, এখান থেকে হাঁটা শুরু হয়। অনেক সেলিব্রিটিরা এই হনুমানজির মন্দির থেকে খালি পায়ে তিরুপতিজির মন্দিরের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। আর যেখান থেকে সবাই হেঁটে যায় সেই জায়গাটা জানো তো পুরোটা টিনের শেড দেয়া, রাস্তার এক সাইড ধরে পুরোটা টিনের শেড দেয়া। সেই জায়গাটাও দেখলাম। এখন তো আমাদেরকে পেট পুজো করতে হবে, একটা রেস্টুরেন্ট দেখে কিছু খেয়ে নিতে হবে। আমরা এখানে সাউথ ইন্ডিয়ান থালি নিলাম। একটা আইটেমের নামও আমি ঠিক করে বলতে পারবো না, কৃপা অর্জুনের কাছ থেকে জেনে তোমাদেরকে বলছি। এটা হলো কেশরি ভাত, এটা তো দই, আর এটা হলো একটা সবজি, এটা রাসাম, এটা হলো গিয়ে সাম্বার, এটা ডাল, আর রয়েছে পাঁপড়, রাইস অনেকটা দিয়েছিল। রাসামটা খেতে আমার একটু ভালো লাগেনি, ওটা আমি খেতেই পারিনি। ডাল, সবজি, পাঁপড় ভাজা আর ওই কেশরি ভাত, এগুলোই খেলাম। খারাপ লাগেনি। বিভিন্ন জায়গাতে গিয়ে বিভিন্ন রকমের খাবার ট্রাই করার মধ্যেও একটা মজা আছে। হয়তো প্রতিদিন এই ধরনের খাবার দিলে খেতে পারবো না। তাহলে বন্ধুরা, এখনকার মতো ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধু।